শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজনীন হাসান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীর দিনে রাজধানী সহ সারা দেশের নদী, পুকুর আর জলাশয়ে চলছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। এর আগে ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায়। তারা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ের প্রার্থনা করেন। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ। রাজধানীর 10টি ঘাটে বিসর্জন হচ্ছে দুর্গাপূজার 254টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার রাজধানীর বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর 10টি ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। প্রতিমা নিমজ্জনের মাধ্যমে মর্তে কন্যা রূপে আসা উমা ফিরে যাচ্ছেন কৈলাসে। প্রতিমা বিসর্জনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে রাজধানীর বিনা স্মৃতি স্নানঘাট থেকে যোগ দিচ্ছেন শকত মঞ্জু শান্ত। প্রতিমা বিসর্জন কি এখনো চলছে? কেমন দেখছেন আশপাশের সার্বিক পরিবেশ? তাসনিম, এখন পর্যন্ত বিনা স্মৃতি স্নানঘাট থেকে প্রায় 6টির উপরে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা একটি নৌকা থেকে প্রতিমা বিসর্জনের চিত্র দেখতে পাচ্ছি। দল বেঁধে পুণ্যার্থীরা কিন্তু তাদের যেই ঘট এবং যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো কিন্তু তারা বিসর্জন দিচ্ছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি গণেশকে বিসর্জন দেওয়া হয়েছে, আরও যেই দেবীরা রয়েছেন তাদের প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। একই সাথে বলতে হবে যে ঢাকা শহরের বেশ কিছু প্রান্ত থেকে এখানে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে এবং একে একে বিসর্জন দেওয়া হচ্ছে। পুণ্যার্থীরা, ভক্তরা যারা এসেছেন তারা বলছিলেন যে দেবীকে বিসর্জনের বেদনা তারা কিন্তু পাচ্ছেন। তারপরও তারা স্বপ্ন বুনছেন যে সামনের বছর দেবী আবারও আসবেন এবং এই ধরায় মানবকুলে যেই অশান্তি, যে অশুভ শক্তি রয়েছে তাদের বিনাশ করবেন। সেই স্বপ্ন নিয়েই কিন্তু তারা আবার আনন্দেও মাতোয়ারা হচ্ছেন, যেন তাদের সামনের যে জীবন সেই জীবন যাতে সুন্দর হয়, একই সাথে তারা যাতে পরিপূর্ণতা লাভ করেন। দুর্গাপূজার বড় যে অংশ সেটি মহানবমীর পরে বিজয়া দশমী এবং এই বিসর্জনের পরপরই কিন্তু আমরা দেখছি যে নৌকা নিয়ে তারা ফিরে যাচ্ছেন বিনা স্মৃতি স্নানঘাটে। এবং এই যে 5 দিনের উৎসব, দুর্গোৎসব, সেই উৎসবে বেশ কিছু দিনের তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্যের ব্যাখ্যা কিন্তু তারা দিয়েছেন। এই যে বিসর্জন, সেই বিসর্জন দেবীর প্রতিমা বিসর্জন হয়েছে, কিন্তু সবার হৃদয়ে, সবার মনে দেবীর যেই অবস্থান এবং দেবীর প্রতি তাদের যে অকুণ্ঠ ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ থেকে তারা বিশ্বাস করেন সামনের বছর দেবী আবারও আসবেন এবং তাদেরকে আশীর্বাদ জানাতে এবং একই সাথে যত অশুভ শক্তি রয়েছে সেই শক্তির বিনাশ করবেন। তাসনিম, ধন্যবাদ। এবারে যাচ্ছি আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। তিনি আছেন রাজধানীর সদরঘাট এলাকায়। সবুজ, শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলো নেওয়া হচ্ছে বুড়িগঙ্গার বিনা স্মৃতি ঘাটে। দেবী বিসর্জন কি এখনো চলছে কিনা আমাদের জানাবেন। শোভাযাত্রাটি মূলত আধা ঘন্টা আগে বিনা স্মৃতি ঘাট, যে ঘাটটি রয়েছে যেখানে মূলত বিসর্জনের কাজটি, মূল কাজটি চলতেছে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে, সেই জায়গায় আধা ঘন্টা পর আসার পর থেকে মূলত বিসর্জনের যে কাজটি সেটি শুরু হয়েছে। বিসর্জনের কাজটি তারও আগে থেকেই চলছে। মূলত শোভাযাত্রা সহকারে যারা এই স্মৃতিঘাটে, বিনা স্মৃতিঘাটে বিসর্জনের জন্য এসছেন তারা একে একে এখানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকে একটি করে স্লিপ নিচ্ছেন। সেই স্লিপ অনুযায়ী একের পর এক 2টি নৌকা, প্রতিটি মণ্ডপের জন্য 2টি করে নৌকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং এই নৌকায় করে এসে মূলত এই বিসর্জনের যে কাজটি, সেই বিসর্জনের কাজটি এখন এই মুহূর্তে চলছে। এবং যেহেতু একটি সময় বেঁধে দেওয়া হয়েছে 7টা পর্যন্ত, সেই 7টা অনুযায়ী যেহেতু এই যে শোভাযাত্রাটি ছিল সেই শোভাযাত্রাটিতে প্রায় শতাধিক মণ্ডপ
যুক্ত হয়েছিল। শতাধিক ট্রাক এখনও এই যে ঘাটটি রয়েছে এখানে বিনা স্মৃতি ঘাটের পাশাপাশি ওয়াইজ ঘাটেও বিসর্জন চলছে। এই দুটি ঘাটেই মূলত এই বিসর্জনের কাজটি চলছে। সেই হিসেবে যেহেতু এক একটি মণ্ডপ বিসর্জন দিতে 10 থেকে 15 মিনিট সময় লাগছে, সেই হিসেবে বলা যায় যে এই যে বিসর্জনের কাজটি সেটি 7টার মধ্যে শেষ করার কথা বলা হলেও আসলে আরও বেশ দীর্ঘ সময় লাগবে। এবং এখানে যে প্রস্তুতি, প্রশাসনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সর্বোচ্চ রকম যেন নির্বিঘ্নে এই বিসর্জন কাজটি শেষ করা যায় সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ডুবুরি দল যেহেতু গতবার যেরকম নদীতে পানি ছিল, এবার জোয়ারের কারণে সেই পানি কিছুটা বেশি, সে কারণে কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা ঘটলে যেন সেটিকে উদ্ধার করা যায় তাৎক্ষণিক, সেই জায়গাটির জন্য মূলত নৌবাহিনীর একাধিক ডুবুরি দল কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, এর পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কাজ করছে। এবং এখানে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটি রেলি থেকে শুরু করে অর্থাৎ পলাশী থেকে শুরু করে এই ঘাট পর্যন্ত পর্যাপ্ত পুলিশ, প্রায় 6000-এর মতো পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি খুব নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে বিসর্জনের যে কাজটি সেই কাজটি চলছে। এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন ঘাটে একটি একটি করে মণ্ডপ থেকে ট্রাক থেকে একটি একটি করে মণ্ডপ নামানো হচ্ছে এবং সেইগুলো বিসর্জনের জন্য একের পর এক যাচ্ছে সুশৃঙ্খলভাবে। তানজিদ। ধন্যবাদ সবুজ। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিনের কাছে যাব। আলামিন, চট্টগ্রামে বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন আর পুণ্যার্থীরা কি বলছেন? যাতে আলো স্বল্পতার কারণে কেউ বিসর্জন দিতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সেজন্য কিন্তু আলোর ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে। এর পুরো ব্যবস্থাপনা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবকিছু মিলে 100টি পূজা মণ্ডপ থেকে এখানে প্রতিমা নিয়ে আসা হবে। আমার ঠিক ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখনো প্রতিমা বিসর্জনের যে বিষয়টি, সেই প্রতিমা বিসর্জন চলছে। বিভিন্ন মণ্ডপ থেকে এখনো ট্রাকে ট্রাকে প্রতিমা পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে আসছে। এবং এই যেন আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পরও, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, যাতে কোনো ধরনের আলো স্বল্পতার কারণে বিসর্জনে কোনো ব্যাঘাত বা বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌবাহিনী, এমনকি কোস্টগার্ডের সদস্যরাও আমরা দেখছি যে সাগরে তাদের যে টহল কার্যক্রম সেটা বৃদ্ধি করেছে এবং ওয়াচ টাওয়ার থেকে নজরদারি রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সব দিকে কিন্তু সার্বিক করা নজরদারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একটি বিষয় বলা যেতে পারে যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ যেহেতু জোয়ার রয়েছে, সেই জোয়ারে যারা পুণ্যার্থীরা, পূজার্থীরা আসছেন মাকে বিদায় জানাতে, সেই সময়টিতে কেউ যেন কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে না পড়ে, দুর্ঘটনার কবলিত হলে যেন তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করা যায়, সেজন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখেছি বিভিন্ন বয়া নিয়ে তারা উপস্থিত রয়েছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, ফ্রি চিকিৎসা সেবার জন্য আলাদা ক্যাম্প এখানে করা হয়েছে। সবকিছু মিলিয়ে যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু নজরদারি রাখা হয়েছে। এবং আমরা জানি যে এবার মা দুর্গা হাতিতে করে এসেছেন, এখন দোলায় চেপে অর্থাৎ পালকিতে চেপে চলে যাচ্ছেন এবং সেই যে বিদায়, সেই বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে আমরা দেখছি হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের যাতে কোনো অশুভ শক্তি বিশ্বে কোনো ধরনের তাদের যে প্রভাব, সেই প্রভাব দেখাতে না পারে, সেই জন্য তারা শান্তি কামনা করেছেন। কারণ তারা বলছেন সব থেকে বড় হচ্ছে শান্তি, শান্তির উপরে কোনো ধর্ম হয় না। তাই তারা মায়ের কাছে শেষ প্রার্থনা করেছেন অশুভ শক্তির বিনাশে, যে মা মর্ত্যলোকে এসেছিলেন সেই অশুভ শক্তি বিনাশের মধ্য দিয়ে সারা বিশ্বে যেন শান্তি বয়ে আনে। এই ছিল আমার কাছে পতেঙ্গা সমুদ্র সৈকতের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আলামিন। এবারে যাচ্ছি খুলনায় প্রবীর বিশ্বাসের কাছে, তার কাছে জানবো খবর। প্রবীর, আপনার ওখানে প্রতিমা বিসর্জন কি শুরু হয়েছে কিনা? এই মুহূর্তে আসলে কি চলছে আনুষ্ঠানিকতা? খুলনায় প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে এবং এই পর্যন্ত যদি আমরা বলি 3টা প্রতিমা নিরঞ্জন হয়েছে এই ঘাটে, যেখানে আমরা রয়েছি নগরীর জেলখানা ঘাট। খুলনা মহানগর পূজা পরিষদের আয়োজনে এই উদ্যোগটি প্রতিবারই গ্রহণ করা হয়। এখানে প্রশাসনের সব ধরনের তৎপরতা রয়েছে, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, নৌবাহিনী, সেনাবাহিনী সহ যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য
চলে আসছে। আমি আগেই বলেছি যে 3টি প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং চতুর্থ যে প্রতিমাটি নিরঞ্জন হবে সেটি নিরঞ্জনের জন্য প্রতিমা এখানে এসে গেছে। এরপর যে সমস্ত আনুষ্ঠানিকতা থাকে এটি নামাতে এবং গাড়ি ঘোরাতে, তারপর প্রতিমাকে নিচে নামিয়ে বিভিন্নভাবে প্রদক্ষিণ করা হয়, তার মধ্য দিয়ে প্রতিমাকে নিরঞ্জন করা হয়। আপনি জানেন যে শাস্ত্র মতে প্রকৃতি থেকে বাঁশ, কাঠ, মাটি, রং দিয়ে যে প্রতিমা তৈরি করা হয়েছিল সেই প্রতিমাটিকে আবার প্রকৃতির সঙ্গেই মিশিয়ে দেওয়া হয়। আবহমান কাল থেকে আমাদের এই সংস্কৃতিতে এই ধারাবাহিকতা চলে আসছে এবং সেই ধারাবাহিকতার আলোকেই নগরীর যে ঘাটটি রয়েছে জেলখানা ঘাট, সেখানে 26টি প্রতিমা নিরঞ্জন হবে। শুধু এই ঘাটেই নয়, খুলনা মহানগরের আরও 6টি প্রতিমা নিরঞ্জনের নির্ধারিত স্থান রয়েছে। সেখানে যে সমস্ত আয়োজকরা রয়েছে তারা প্রতিমা নিরঞ্জন দিচ্ছে। এ বাদেও খুলনার উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় একই যোগে একই সময় এই প্রতিমা নিরঞ্জনের সর্বশেষ বিদায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আসলে এটি শেষ হয় এবং একটি একটি করে এখানে প্রতিমা আসছে। যে ঘাটের ব্যবস্থাপনা রয়েছে যাতে মানুষ সুষ্ঠুভাবে প্রতিমাটি এই ভৈরব নদের সঙ্গে মিশিয়ে দিতে পারে সেই ধরনের প্রস্তুতি হয়েছে। প্রতিমাকে নামানো হচ্ছে ট্রাক থেকে। যে আমাদের বন্ধুদেরকে সম্পন্ন হয়েছে এখানে অনেকগুলো টেলিভিশন ক্যামেরা রয়েছে, একই সাথে খুলনা মহানগর অনেকগুলো টেলিভিশন ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলো অনেক মূল্যবান। মন্দির ভিত্তিক একটা দল এবং ক্যামেরাগুলো থেকে আমরা একটু লক্ষ্য রাখব। দুটো দল মিলে তারা এই প্রতিমাকে নামানো, উঠানো এবং শেষ পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের সেই কাজটি তারা করছে এবং এই প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি শেষ হবে। তবে এখান থেকে ফিরে যে মঙ্গল জল নিয়ে তারা প্রতিটা মন্দিরে যে মন্দির প্রদক্ষিণ করবে এবং একই সঙ্গে সেই মঙ্গল জলটি মাথায় দিয়ে তারা বাড়িতে যাবে এবং আশীর্বাদ করবে। ধন্যবাদ প্রবীর। চোখের কোণে অশ্রু, মুখে তবু হাসি, এইভাবে দেবীকে বিদায় জানানো হয় মণ্ডপে মণ্ডপে। সকাল থেকেই বিহিত পূজা, অঞ্জলি আর ঘট বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় বিজয়া দশমীর পূজার আচার। বিষাদ লুকিয়েই দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতেন নারীরা। গজে করে কন্যারূপে মর্তে এসেছিলেন দেবী, আজ কৈলাসে ফিরলেন দোলায়। ভক্তদের মনে তাই শোকের ছায়া। দেবী থাকবে কতক্ষণ, দেবী যাবে বিসর্জন। বিজয়া দশমীর সকাল থেকে বিষাদ আর উল্লাস। বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবীকে বিদায়ের প্রস্তুতি। মন্ত্রোচ্চারণে মহিষাসুর মর্দিনীর আরাধনা। অশুভকে নাশে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। ঢাক কাশের তালে শুভ শক্তির আধার বিজয়া রূপে মহামায়ার আরতি। অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগ, শোক, ক্লেশ থেকে মুক্তির প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। বিদায়ের সুরে মন ও কেঁদে ওঠে ভক্তদের। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। মন খারাপ লাগছে না, কারণ দেবী দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। দশমী মাকে বিসর্জন দিতে হবে, দুঃখ ভারাক্রান্ত মন, তারপরেও ভাবছে মা তো আবার আসবেন। বিসর্জন বিদায় অনুষ্ঠান বটে, কিন্তু আবার আগমনের জন্য প্রার্থনা করেছি যে আগামী বছরে যেন তুমি এমনি করে আমাদের কাছে আবার ফিরে এসো এবং শান্তি নিয়ে এসো, আমাদের সমস্ত অশান্তি দূর করো এবং সমস্ত অমঙ্গল দূর করো। অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দশমীর পূজার আচার। এরপর দেবীকে বরণ করে শুরু হয় দশমীর আনন্দ ঘন মুহূর্তের শেষ অংশ, সিঁদুর খেলা। সব আচার শেষে সিঁদুরে রাঙিয়ে বিবাহিত নারীরা মত্ত হন সিঁদুর খেলায়, যেখানে থাকে না বয়সের কোনো ভেদাভেদ। বিদায়ের মন খারাপ মনে রেখেই চলে এই উদযাপন। দেবী যাতে শাখা সিঁদুর অক্ষত রাখেন সেই প্রার্থনা করেন বিবাহিত নারীরা। যে 4টা দিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, প্যান্ডেল ঘুরেছি। মায়ের কাছে প্রার্থনা বছর বছর এভাবেই যেন আমরা মায়ের আরাধনা করতে পারি, আর মা যেন আমাদের সিঁদুর অক্ষয় রাখে। সামনের বছর আবার আসবে, আবার সেই আনন্দ নিয়ে আমরা আবার থাকবো, আবার সেই আশা নিয়েই থাকবো যে মা আসছেন 1 বছর পরে। নাচে, গানে আর উল্লাসে দেবীর বিজয়ক্ষণ উদযাপন। চোখের জলে নয়, হাসি মুখেই দেবীকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
চোখের কোণে অশ্রু লুকিয়েই এই উচ্ছ্বাস। দুধে ভাতে থাক সন্তান, অক্ষত থাক সিদ্ধির সিঁদুর, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা দেবীর কাছে। তবু মনে আশ্বাস, আসছে বছর আবার হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গাজা উপকূলে ইসরায়েলি বাধার মুখে পড়েছে সমুদ ফ্লোটিলা। আমরা চলে যাচ্ছি ইসরায়েলি আশদোদ বন্দরে। এই বন্দরেই রাখা হয়েছে ত্রাণবাহী নৌবহরে থাকা বিভিন্ন নৌযান। তেল আবিব বলছে একটি বাদে বাকি সব জাহাজ আটক করা হয়েছে। অস্ত্রের মুখে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে আশদোদ বন্দরে। এর আগে আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটা থানবার্গ সহ ৩৭ দেশের ২০০ মানবাধিকার কর্মীকে। ৪৪ দেশের প্রায় অর্ধশত নৌযান রয়েছে এই বহরে। সমুদ ফ্লোটিলায় মানবাধিকার কর্মীদের সাথে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। এদিকে গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দা সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতেই রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি ও তিউনিশিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমনপীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। অনিক রহমান, যমুনা নিউজ। প্রতিমা বিসর্জনের খবর জানতে আবারও যাচ্ছে শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন রাজধানীর বিনা স্মৃতি স্নান ঘাটের বুড়িগঙ্গা নদীতে। শান্ত, আরও একবার আপনার কাছে ফিরতে চাই, প্রতিমা বিসর্জন কি স্নানঘাটে এখনো চলছে কিনা আমাদের জানাবেন, আর সার্বিক পরিবেশ কেমন দেখছেন এই মুহূর্তে? তাজনীন, এখন পর্যন্ত প্রতিমা বিসর্জন চলছে এবং আমরা আরও একটি নৌকার সাথে রয়েছি যারা কিন্তু মাঝ বুড়িগঙ্গায় এসেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বিসর্জন দিবেন এবং তাদের যে শেষ মুহূর্তের যে অনুষঙ্গগুলো, যে প্রস্তুতি, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু সমস্বরে স্লোগান তুলছেন এবং ধূপের
ধোয়া আমরা দেখতে পাচ্ছি, ঢাকের বাদ্য আমরা দেখতে পাচ্ছি। একই সাথে প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য যে পূজার যে অনুষঙ্গগুলো ছিল, ফুল ছিল, ফল ছিল, খাবার ছিল, সেইগুলো কিন্তু বিসর্জনের অংশ, সেগুলো কিন্তু বিসর্জন দেয়া হচ্ছে। একই সাথে ঘট বিসর্জন দেয়া হচ্ছে। একই সাথে দেবী দুর্গা প্রতিমার সাথে যেই অন্যান্য দেবদেবীর মূর্তিগুলো ছিল, প্রতিমাগুলো ছিল, সেগুলো কিন্তু একে একে এখানে বিসর্জন দেয়া হচ্ছে। এখানে যারা রয়েছেন বা ভক্ত অনুরাগী যারা এসেছেন, তারা কিন্তু সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট এবং এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্য, র্যাব সদস্য, আনসার, বিজিবি, একই সাথে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের মতো টিমরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সার্বিকভাবে পুরো বিষয়টি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেই জন্য তারা নিশ্চিত করার চেষ্টায় রয়েছেন। একই সাথে বলতে হবে যে এখানে ডুবুরি দলও রয়েছে, যাতে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিকভাবে নদী থেকে তাকে উদ্ধার করা যায়, তেমন প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং একই সাথে বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে একটি নৌকায় অধিক পরিমাণ মানুষ যাতে না ওঠেন। আমরা দেখতে পাচ্ছি তাদের বিসর্জন কিন্তু শুরু হয়েছে। এক এক করে তারা সবগুলো প্রতিমা তারা নদীতে বিলীন করে দিবেন, বিসর্জন জানাবেন। এবং এখানে তারা যে কথাগুলো বলছেন যে আসলে প্রতি বছর এই দুর্গাপূজায় তারা কিন্তু দেবীকে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন, সেই সাথে দেবীর আশীর্বাদ লাভের চেষ্টা করেন যেন আগামী বছর পর্যন্ত তাদের জীবনটি সুন্দরভাবে পরিচালিত হয়, কোনো পাপ যাতে তাদেরকে না স্পর্শ করতে পারে, একই সাথে কোনো অশুভ শক্তি যাতে বিরাজ না করে। তাসনিম। ধন্যবাদ শান্ত। রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবিতে নিখোঁজ এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও নিখোঁজ একজন। দুপুরে নদী থেকে উদ্ধার করা হয় ডিলিশন চাকমার মরদেহ। এর আগে সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। গত মঙ্গলবার নানিয়ারচর জগন্নাথ মন্দিরে পূজা দেখে নৌকাযোগে ফিরছিলেন ডিলিশন চাকমা ও জিগেশ দেওয়ান। বাতাসের কবলে পড়ে মহাজনপাড়া এলাকায় যাত্রীসহ ডুবে যায় তাদের বহন করা নৌকাটি। পরে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্গাপূজার বন্ধ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটিতে ঢাকা এখন অনেকটাই শান্ত। মহাব্যস্ত নগরী হঠাৎই বেশ চুপচাপ। নেই যানজটের ভোগান্তি, ফাঁকা রাস্তায় বেশ সহজেই করা যাচ্ছে চলাচল। এই ফাঁকা ঢাকায় অবশ্য বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। টানা 4 দিনের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা হারিয়েছে চিরচেনা রূপ। সড়ক মহাসড়ক জুড়ে বিরাজ করছে শান্ত পরিবেশ। স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গণপরিবহন কম থাকায় জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে কিছুটা দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়ার জন্য আপনার বাসগুলো আপনার হয়তো অনেক কম, ঠিক আছে, যাত্রীও কম, যেই কারণে আপনার যাওয়া আসা একটু প্রবলেম হইতেছে। এখন যাত্রী না হইলে তারাও গাড়ি ছাড়তে চায় না, জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে, সময়েরও আপনার অনেক প্রবলেম হয়ে যেতেছে। শহরের বাসগুলোতে নেই ক্লান্তি নিয়ে ছুটে চলা মানুষের ভিড়। খুব জরুরি প্রয়োজনেই বেরিয়েছেন কেউ কেউ। মানুষের চলাচল কম হওয়ায় ভাড়া পাচ্ছেন না রিক্সা চালক, সিএনজি ড্রাইভাররা। ছুটিতে এখন বর্তমানে ভাড়া নাই, দিনকাল কাটা খুব কঠিন হয়ে গেছে। লোকজন তো ঢাকাতে নাই, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। একদম রাস্তাঘাটে একটা লোক নাই, ইস্কার মতো যাত্রীর মতো কোনো পাওয়া না। হ্যাঁ, এই যে সারাদিন গাড়ি দিলে 400-500 জমা তোর মতো সমর্থন নেই, কোনো যাত্রী নেই, বাস চলতেছে অনেক ফাঁকা। আপনার ঠিক আছে, তেলের টাকা হইতেছে না ঠিক মতো। যেরকম এই সিঙ্গেল আসছে মাত্র 300 টাকা, 1000 টাকার তেল যায়, 300 টাকা আসছে মাত্র। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বৃষ্টি স্নাত যানজট মুক্ত এই শহর বেশ উপভোগ করছেন তারা। হঠাৎ করে এরকম ছুটি পাওয়াটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরছি, ফাঁকা ঢাকা খুব এনজয় করা, ভালো লাগতেছে। ঢাকা শহর এখন ফাঁকা, একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, আমরা ঘুরে আনন্দ পাচ্ছি। একটা লম্বা ছুটি পেলে এই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চায় মানুষ। দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে বড় ছুটির সুযোগটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন নগরবাসী। কেউ ছুটেছেন গ্রামের বাড়িতে, কেউ বা প্রশান্তি খুঁজতে ঢুঁ মারছেন পর্যটন এলাকায়। এতেই শহর হয়ে পড়েছে ফাঁকা। সড়কে নেই চিরচেনা সেই যানজট, নেই কোলাহল। যদিও নীরব ঢাকা আবারও সরব হয়ে উঠবে ছুটি ফুরলে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা 10 নিউ ইয়র্ক থেকে রওনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেন ও বক্তব্য রাখেন। নভেম্বর নাকি ডিসেম্বর, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন আলোচনার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির জানালেন, অচিরেই ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিজেই জানাবেন তারেক রহমান। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে দাবি দাওয়া নিয়ে পরবর্তী সংসদে যাওয়ার পরামর্শ দেন। জাতিসংঘের 11 দিনের সফর শেষে ডক্টর ইউনূসের সাথে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তিনি কথা বলেন আগামী নির্বাচন ঘিরে শঙ্কা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। দিনক্ষণ তো উনি যখন আসবেন উনি জানাবেন, তখন দলও জানাবে আপনাদেরকে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national election. ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় জনগণ তাদের রুখে দিবে। যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। এ সময় পাহাড়ে কাদের মদদে অশান্তি সৃষ্টি হয়েছিল তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তৃতীয় পক্ষের ইন্ধন বলে মনে করেন পাহাড়ি বাঙালি নেতারা। মূল অভিযোগের তীর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর দিকে। নেতারা বলছেন, সামনের জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনার অংশ এটি। তবে সব মোকাবেলা করে সম্প্রতি বজায় রাখতে চান সকল সম্প্রদায়ের মানুষ। এদিকে স্বাভাবিক হয়ে আসছে এই জেলার জনজীবন। বিভিন্ন ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী শাহরিয়ার ইউনুস। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। সবুজ পাহাড়ে লালচে আগুন, যে আগুনে শুধু সম্পত্তি পড়েনি, পড়েছে পাহাড়ি বাঙালির সম্প্রীতির চাদর। পার্বত্য অঞ্চলে যেসব বিষয়গুলো নিয়ে উত্তপ্ত হয়, সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা। এবারও খাগড়াছড়িতে যেই ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে, উত্তপ্ত হয়েছে, 144 ধারা পর্যন্ত জারি হয়েছে, সেটিও একটি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। কিন্তু ধর্ষণের বিচার চাইতে গিয়ে কেন সংঘাতে ছড়িয়ে পড়ল শহর থেকে অন্তত 35 কিলোমিটার দূরের গুইমারায়? কেন অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে, সেটি আমরা জানার চেষ্টা করেছি। এক পরিসংখ্যানে দেখা যায়, গেল 1 বছরে পার্বত্য অঞ্চলে অন্তত 11টি ধর্ষণের অভিযোগ উঠেছে, যার মধ্যে পাহাড়ি কর্তৃক পাহাড়ি 6টি, বাঙালি কর্তৃক বাঙালি 3টি, একে অপরের বিরুদ্ধেও আছে অভিযোগ। কিন্তু কোনোটি নিয়েই সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশ্ন ওঠে, কেন এবারের অভিযোগ নিয়ে এত রক্তপাত? সাম্প্রতিক ঘটনায় দেখা যায়, ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতারের পরও শহর জুড়ে বিক্ষোভ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, 144 ধারা ভেঙে সহিংসতা, ঘটনাস্থল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বাজার, বাড়িঘরে আগুন, 3 জনের প্রাণহানি। বিষয়গুলো কিছুটা রহস্যজনক। আন্দোলনের পেছনে অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অভিযোগের তীর পাহাড়ি বাঙালি উভয়ের। বিষয়টি বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে যান মারমা সম্প্রদায়ের মানুষ। এটা প্রকাশ হয়ে গেছে যে এটা কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, তৃতীয় পক্ষ আন্দোলনকে মোড় ঘুরিয়ে ফেলছে। 5ই আগস্টের পরে
এটা পরাজিত শক্তি যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘাপটি মেরে আছে, তাদের অর্থায়নে এখানকার যে ইউপিডিএফ আছে তারা এই ভায়োলেন্সটা করেছে। সরাসরি না বললেও পুরো আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন সমাজকর্মী ও জেলা পরিষদ চেয়ারম্যান। অনেকেই বলে হচ্ছে এখানে আরো কিছু ইন্ধন যোগাচ্ছে, তো এটা তো আমি সরাসরি বলতে পারতেছি না। ইন্ধন যোগানোটা সবসময় এই ধরনের আমাদের এখানে কিছু ঘটনা ঘটলে পাহাড়ি বাঙালি দাঙ্গা ওঠে। আঞ্চলিক সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণ করা না হলে পাহাড়ে সম্প্রীতি ধরে রাখা কঠিন বলে মনে করেন উভয় সম্প্রদায়ের নেতারা। নতুন প্রজন্মকে চাইলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না। পাহাড়ি বাঙালি যে শব্দটা আমরা বেরিয়ে এসে সম্প্রীতি দিকে আমরা এগিয়ে নিতে হবে। এটা থেকে উত্তরণ হতে হলে এখানে অস্ত্রগুলা, অবৈধ অস্ত্রগুলা অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে। কয়েকদিনের হামলা ভাঙচুরের পর এখন অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির জনজীবন। দোকানপাট খুলেছে পুরোদমে, পর্যটকরাও আসতে শুরু করেছেন খাগড়াছড়িতে। শুক্রবার নাগাদ 144 ধারা তুলে নেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা। তাদের ভিতরে যে এই যে অবিশ্বাস বা ভয়ের একটা বিষয় কাজ করছে, আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে যেন দ্রুত একটা আগের অবস্থায় ফিরে আসতে পারি। খাগড়াছড়ি সদর ও গুইমারার সংঘর্ষ, আগুন, নিহতের ঘটনায় 2 থানায় পুলিশ বাদী হয়ে 3টি পৃথক মামলা দায়ের করেছে। আসামির সংখ্যা অজ্ঞাত কয়েকশো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার এসেছে নতুন মোড়। নির্বাচন থেকে সরে দাঁড়ানো একাধিক প্রার্থী একত্রিত হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো অথবা অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে ঢাকার ক্লাবগুলোর শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবু বলেন, ক্রীড়া উপদেষ্টার বিপক্ষে তাদের মুখোমুখি অবস্থান কিছু গণমাধ্যমের সৃষ্ট। তামিম ইকবাল সহ 16 জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিসিবি নির্বাচনের উত্তাপের শেষ দেখছিল অনেকে, কিন্তু না হইয়াও যেন হইল না শেষ। পর্দার আড়ালে খেলা চলছে, এখনও চলছে সমঝোতার চেষ্টা। একাধিক পরীক্ষিত সংগঠককে নির্বাচনে ফিরিয়ে আনার জোর গুঞ্জন ক্রিকেট পাড়ায়, কিন্তু ইচ্ছে থাকলেও সিদ্ধান্ত নিতে পারছেন না অনেকেই। কেননা তামিম প্যানেলের নির্বাচন বর্জনের পেছনে একটি রাজনৈতিক মহলের দলীয় অবস্থান। তবে বৃহস্পতিবার পরিচালক নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করা অভিজ্ঞ সংগঠক রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাসরা হাজির হন বিসিবিতে। তবে কেন তারা বোর্ডে, সেটা পরিষ্কার ধারণা মেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। নির্বাচনের বিতর্ক বন্ধ করে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে বিসিবিতে নতুন নির্বাচিত কমিটি আনতে 2টি প্রস্তাবনা দেন তারা। তো আমরা প্রথম যে প্রস্তাবনাটা দিচ্ছি সেটা হলো, এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে, তো এইটা দুনিয়ার কাছে এইভাবে প্রস্তাবনাটা করা যাবে না, উপস্থাপন করা যাবে না। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাআল্লাহ। অথচ গত 24 আগস্ট এই সংগঠকরাই বলেছিলেন অ্যাডহক কমিটি গঠন অসাংবিধানিক। অ্যাডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এরকম সিচুয়েশন যদি উদ্ভব হয়, সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি করা যেতে হবে। এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিবেশ আছে? তাহলে এখন কেন ভিন্ন সুর, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন রফিকুল ইসলাম। অতীতে যা হয়েছে এটা অতীত, সব ভুলে যে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। যে এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে পার্সের অন্য একটা গ্রুপ, আসলে এটা না। অ্যাডহক কমিটি কিংবা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর প্রস্তাবটা কি তামিম ইকবাল সহ সেই সব প্রার্থীরও এই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি সংবাদ সম্মেলনে। আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। আমরা যদি ক্রিকেটে ভালোবাসি, এখানে
সবাই কিন্তু যেটা পজিটিভ, দেশের ক্রিকেট যেভাবে যেভাবে নির্বাচন বা যেভাবে সংগঠিত হলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, সেটার ব্যাপারে সবাই পজিটিভ থাকবে, এটা আমরা আশা করতে পারি। বিসিবির নির্বাচন আগামী 6 অক্টোবর। সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। যদি কিন্তু যে হিসাব চলছে তাতে শুক্রবার যদি নির্বাচনের হাওয়া নতুন মোড় নেয়, মোটেও অবাক হবেন না তাতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।